হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তোমরা জানো আমি তোমাদের সামনে যে বাঁকুড়ার কোর্ট ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তাকে লক্ষ্য করে নতুন একটি জিকে সিরিজের ক্লাস শুরু করেছি। তো আজকে সেই ক্লাসের দ্বিতীয় দিন। এর আগে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে 25টি জিকে প্রশ্নের আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতেও আবার নতুন করে 25টি জিকের এখানে আলোচনা করব। তোমরা সকলে কিন্তু খাতা এবং পেন বার করে নাও, কেননা এখানে এই 25টি জিকের সাথেও অনেক এক্সট্রা ইনফরমেশান কিন্তু আমি দেব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখে নিই আজকে কী কী জিকের প্রশ্ন রয়েছে। তো প্রথমে দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে মহেঞ্জোদারো কথাটির অর্থ কী। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর জানার আগে এই যে মহেঞ্জোদারো কথাটি রয়েছে, এই মহেঞ্জোদারো হলো আমাদের যে প্রাচীন সিন্ধু সভ্যতা ছিল সেই সিন্ধু সভ্যতার একটি খুবই গুরুত্বপূর্ণ শহর। এই মহেঞ্জোদারো 1921-22 খ্রিস্টাব্দ নাগাদ আমাদের একজন বাঙালি, তার নাম হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তিনি এই মহেঞ্জোদারোকে কিন্তু আবিষ্কার করেছিলেন। এরপরে এই মহেঞ্জোদারো দেখো, মহেঞ্জোদারো ছিল সিন্ধু নদীর তীরে অবস্থিত একটি শহর। এটিও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই মহেঞ্জোদারো থেকে কি কি জিনিস পাওয়া গিয়েছিল সেটিও মাঝে মধ্যেই কিন্তু প্রশ্নে আসে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো এখানে একটি বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছিল, বা ইংরেজিতে গ্রেট বাথ বলা হয়। এছাড়া এখান থেকে পাওয়া গিয়েছিল পশুপতি মহাদেবের বা পশুপতি শিবের মূর্তি। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, এরপর চলে আসি যে মহেঞ্জোদারো কথার অর্থ কী। দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। তো এখানে এই যে মহেঞ্জোদারো কথা, এর অর্থ হয়ে গেল মৃৎস্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ মৃৎস্তূপ। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয়। ইংরেজিতে একে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি 1946 সালে গঠিত হয়েছিল। এখানে এই গণপরিষদের প্রথম যে অধিবেশন সেটি 1946 সালের 9ই ডিসেম্বর এখানে প্রথম অনুষ্ঠিত হয়। এবং এই গণপরিষদের প্রথম দিন যাকে সভাপতি নির্বাচন করা হয়েছিল তিনি হলেন সচিদানন্দ সিনহা। পরবর্তীকালে ইনি কিন্তু আর সভাপতি থাকেননি এবং এখানে স্থায়ী রূপে আমাদের যিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, তাকে এখানে কিন্তু স্থায়ী যে সভাপতি সেটি নির্বাচন করা হয়েছিল। এরপরে দেখো পরের প্রশ্ন, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। দেখো এই যে ভারতরত্ন পুরস্কার, এটি হলো ভারতের সবথেকে বড় অসামরিক একটি সম্মান। প্রথম 1954 খ্রিস্টাব্দ থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয়েছিল। প্রথম 3 জন ভারতীয়কে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন এবং আমাদের যিনি চক্রবর্তী রাজা গোপালাচারী। এই 3 জনকে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এরপর দেখো আমাদের এখানে প্রশ্ন রয়েছে যে প্রথম ভারতের নাগরিক নন এমন কে পুরস্কার পেয়েছিলেন। এখানে দেখো অপশানগুলোর মধ্যে প্রথমে রয়েছে নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান, লর্ড মাউন্টব্যাটেন নাকি মাদার টেরেসা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফর খান। ইনাকে কি বলা হয়, ইনাকে সীমান্ত গান্ধী বলা হয়। ইনি 1987 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন বা ভারতের নাগরিক নন তিনি হলেন নেলসন ম্যান্ডেলা। তোমরা জানো ইনি ছিলেন দক্ষিণ আফ্রিকার যে রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। ইনাকে 1990 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। 1990 সালে আরেকজন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, তিনি হলেন বি.আর. আম্বেদকর। এখানে এই প্রশ্নটিও আসে, মাদার টেরেসাকে কবে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় না, মাদার টেরেসাকে 1980 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। খেয়াল রাখবে মাদার টেরেসা 1980 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এর ঠিক 1 বছর আগে অর্থাৎ 1969 সালে মাদার টেরেসা কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন,
সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী কোন প্রক্রিয়া? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিয়োজন, ওপরের দুটিই নাকি এদের মধ্যে কেউ না? তাহলে আমাদের যে সূর্য রয়েছে তার যে যে শক্তির মুক্তির জন্য দায়ী কিন্তু নিউক্লিয় সংযোজন, সেখানে সংযোজন হয় এটি কিন্তু। আর এই নিউক্লিয় সংযোজন আর কোন ক্ষেত্রের জন্য দায়ী না, যে হাইড্রোজেন বোমা রয়েছে সেই হাইড্রোজেন বোমাও কিন্তু এই নিউক্লিয় সংযোজন যে নীতি সেটি কিন্তু মেনে চলে, হাইড্রোজেন বোমা। কিন্তু যদি পারমাণবিক বোমা বলে সেটি এই নিউক্লিয় বিয়োজন যে বিভাজন বা নিউক্লিয় বিয়োজন প্রক্রিয়া সেটি কিন্তু সেই পদ্ধতির উপর বানানো হয় পারমাণবিক বোমা। পরের প্রশ্ন, যাবৎ ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করেন কে? দেখো এই যে যাবৎ ভূমি রাজস্ব ব্যবস্থা এটি প্রবর্তন করেছিল আকবরের সময়, এবং আকবরের যিনি এই ভূমি সংক্রান্ত ডিপার্টমেন্ট দেখতেন তিনি ছিলেন টোডরমল। এই টোডরমল এই যাবৎ ভূমি রাজস্ব প্রথার প্রবর্তন করেছিলেন। দেখো এখানে অপশানগুলোর মধ্যে যে এই যে শেরশাহ রয়েছে, এই শেরশাহ সম্বন্ধিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে। এই শেরশাহ ইনি কিন্তু যিনি প্রথম যে মুঘল সাম্রাজ্যের রাজা ছিলেন বাবর, তারপর ছিল হুমায়ুন। তো হুমায়ুনকে পরাস্ত করে প্রথম দিল্লির গদিতে বসেছিলেন এবং ইনি ছিলেন একজন আফগান সৈনিক। তো এটিও অনেক সময় প্রশ্ন আসে যে মুঘল সাম্রাজ্যের সময় প্রথম কোন আফগান মুঘলকে পরাস্ত করে দিল্লির গদি দখল করেছিল? অ্যান্সার হয়ে যাবে শেরশাহ। তো শেরশাহের যে বাল্য নাম তার বাল্য নাম ছিল ফরিদ, এটিও আবার অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে। শেরশাহের যে গুরুত্বপূর্ণ কাজ, তো শেরশাহ নির্মাণ কী করেছিলেন? জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যে আজকের দিনে শেরশাহই প্রথম কিন্তু নির্মাণ করিয়েছিলেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটি হলো এই শেরশাহই প্রথম পাট্টা এবং কাবুলিয়ত এই দুটোর কিন্তু শুরু করেছিলেন। এটিও কিন্তু এই শেরশাহ সম্বন্ধিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে এই যে দেখো ইলতুৎমিশ তো কিন্তু দিল্লি সলতনতের সময় ছিল। যাই হোক, এই ফিরোজ শাহ তুগলককে কী বলা হয় না, ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। এটিও কিন্তু একটি প্রশ্ন আসে মাঝে মধ্যেই যে কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? তো অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলককে বলা হয়। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়? বাতাসের এখানে আর্দ্রতা চেয়েছে। ব্যারোমিটারের সাহায্যে আমরা কী মাপি? এখানে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপি। যাই হোক, হাইড্রো মানে কি? হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, তো এটিও অ্যান্সার হবে না। অ্যান্সার হয়ে যাবে হাইগ্রোমিটার। হাইগ্রো কথার অর্থ হলো আর্দ্রতা, তাহলে এখানে আর্দ্রতা চেয়েছে তাই অ্যান্সার হয়ে যাবে হাইগ্রোমিটার। এই অল্ট মিটারের সাহায্যে আমরা কী মাপি? অল্ট কথার অর্থ হচ্ছে উচ্চতা, তাহলে এখানে আমরা উচ্চতা মাপি অল্ট মিটারের সাহায্যে। পরের প্রশ্ন, সবচেয়ে দীর্ঘ প্রাণী কোষ কোনটি? দেখো প্রাণী কোষ এখানে চেয়েছে, রক্তকণিকার কোষ, স্নায়ু কোষ, চোখের কোষ নাকি লিভারের কোষ? তো মানবদেহের সবথেকে দীর্ঘ প্রাণী কোষ হচ্ছে স্নায়ু কোষ। পরের প্রশ্ন, ঋগ্বেদে কতগুলো মণ্ডলে বিভক্ত? আচ্ছা, ঋগ্বেদ কতগুলো মণ্ডলে বিভক্ত? তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, তো ঋগ্বেদ হলো 10টি মণ্ডলে বিভক্ত। এখানে যে অপশানে রয়েছে 1028, এই ঋগ্বেদে এতগুলি হাইম আছে বা আমরা বাংলায় শ্লোক বলি, তো শ্লোক আছে 1028টি এবং 10টি মণ্ডলে ঋগ্বেদ বিভক্ত। এখান থেকেও খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে ঋগ্বেদের প্রথম এবং যে দশম মণ্ডল এগুলো কিন্তু পরে ঋগ্বেদের সাথে যুক্ত হয়েছিল। এবং এই যে দশম মণ্ডল, এই দশম মণ্ডলকে পুরুষোক্ত মণ্ডল বলা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সে সময় যে বর্ণাশ্রম প্রথা ছিল, তো সেই বর্ণাশ্রম প্রথার প্রথম উল্লেখ আমরা কিন্তু পাই এই ঋগ্বেদের দশম মণ্ডল থেকে। এছাড়াও ঋগ্বেদের যে সপ্তম মণ্ডল, সেই সপ্তম মণ্ডলে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখান থেকে যে কোন মণ্ডলে, ঋগ্বেদের কোন মণ্ডল থেকে আমরা 10 রাজার যুদ্ধের কথা জানতে পারি? অ্যান্সার হয়ে যাবে সপ্তম মণ্ডল। এই সপ্তম মণ্ডল থেকে আমরা যে ইম্পর্টেন্ট এটা আছে যে 10 রাজার যুদ্ধ, এই সপ্তম মণ্ডল থেকে আমরা জানতে পারি। এখানে আবার প্রশ্ন আছে যে ঋগ্বেদ কারা আবৃত্তি করতো বা কারা এখানে পড়ে শোনাতো? তো অ্যান্সার হয়ে যাবে হোত্রী।
অ্যান্সার হয়ে যাবে হোত্রি। ঋগ্বেদ যারা পড়ে শোনাতো তাদের বলা হতো হোত্রি। তো অনেকগুলোই দেখো এখানে অ্যান্সার পেয়ে গেলে ঋগ্বেদ সম্পর্কিত। এছাড়া তো তোমরা সবাই জানো যে বেদ, আমাদের 4টে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এগুলো তো আশা করি সবাই জানো। তো ঠিক আছে, পরের প্রশ্নে যাই। পুরাতন পলল মৃত্তিকা কী নামে পরিচিত? পলল মৃত্তিকার ইংরেজি কথা হলো এলুভিয়াল সয়েল। তো পুরাতন যে পলল মৃত্তিকা, তো এই পলল মৃত্তিকা দু ধরনের হয়। একটা হচ্ছে নবীন পলল মৃত্তিকা বা নিউ এলুভিয়াল সয়েল, একটা হচ্ছে ওল্ড বা পুরাতন পলল মৃত্তিকা, ওল্ড এলুভিয়াল সয়েল। তো এখানে আমাদের চেয়েছে পুরাতন অর্থাৎ ওল্ড, পুরাতন পলল মৃত্তিকা এটি হয়ে যাবে ভাঙ্গর নামে পরিচিত। আর যদি এখানে চাইতো নবীন পলি মৃত্তিকা তাহলে হয়ে যেত খাদার। নবীন পলি মৃত্তিকাকে খাদার বলা হয় এবং পুরাতন পলি মৃত্তিকাকে ভাঙ্গর বলা হয়। এটিও প্রশ্ন পড়ে, রেগুর কোন মাটিকে বলা হয়? না, রেগুর কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয়, বা কালো যে মাটি সেই কালো মাটিকে বলা হয় রেগুর কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখতে পাই? আমরা ডেকানের প্লেটুতে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাই, এবং এই কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের পক্ষে কিন্তু খুবই উল্লেখযোগ্য। এছাড়া এই যে পলল মৃত্তিকা বা এলুভিয়াল সয়েল, এটি আমরা কোথায় দেখতে পাই? না, এটি আমাদের যে গঙ্গা ব্রহ্মপুত্রর যে টোটাল যে নদী বেসিন রয়েছে এই বরাবর কিন্তু আমরা এই পলল মৃত্তিকা দেখতে পাই। অর্থাৎ গঙ্গা যেখান থেকে একদম উত্তরাখণ্ড থেকে শুরু হয়েছে এবং পুরো আমাদের উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এরপরে আমাদের পশ্চিমবঙ্গে, এছাড়া ব্রহ্মপুত্র নদীর আসামে, বাংলাদেশে, এগুলোতে কিন্তু এই পলল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, বোর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এখানে আমাদের জানতে চেয়েছে বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত। বলে রাখি, এই যে বোর টাইগার রিজার্ভ এটি হলো ভারতের সবথেকে ছোট টাইগার রিজার্ভ বোর। এটিও তাহলে যদি প্রশ্নে আসে যে ভারতের সবথেকে ছোট টাইগার রিজার্ভ কী, তাহলে অ্যান্সার হয়ে যাবে বোর। এটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এখানে যদি জানতে চাই যে ভারতের সবথেকে বড় টাইগার রিজার্ভের নাম কি, ভারতের সবথেকে বড় টাইগার রিজার্ভের নাম হলো নাগার্জুন সাগর শ্রীশাইলাম টাইগার রিজার্ভ। সেটি কোথায় অবস্থিত? সেটি আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে রয়েছে, লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয়? দেখো এখানে উৎসব থেকে প্রশ্ন এসেছে। তো এই যে লোসার উৎসব, এটি হচ্ছে তিব্বতী যে নববর্ষ, সেই তিব্বতী নববর্ষ অনুযায়ী এটিতে কিন্তু পালন করা হয়। তো এখানে যে অপশানগুলো রয়েছে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু লাদাখ। ভারতের লাদাখে কিন্তু এই লোসার উৎসব পালন করা হয়। তো এটি হলো একটি নতুন বছর শুরুর উৎসব। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তির সঙ্গে সম্পর্কযুক্ত কে? তাহলে আইহোল প্রশস্তি, প্রথমে তো জেনে নিই আইহোল প্রশস্তি রচনা কে করেছিল। না, আইহোল প্রশস্তি রচনা করেছিল রবি কীর্তি। এই রবি কীর্তি ইনি ছিলেন যে দ্বিতীয় পুলকেশী, এই দ্বিতীয় পুলকেশীর সভাকবি। সুতরাং এখানে অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। পরের প্রশ্ন, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই পারাদ্বীপ যে বন্দর, এই পারাদ্বীপ বন্দরটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এরপরে দেখো এখানে গুজরাট, এই গুজরাটেও একটি ইম্পর্টেন্ট বন্দর রয়েছে যার নাম হলো দীনদয়াল পোর্ট, বা যাকে আমরা কান্ডালা পোর্টও বলে থাকি। ঠিক আছে, এরপর এই যে কেরালা, এই কেরালাতেও ইম্পর্টেন্ট পোর্ট আছে। কেরালার যে পোর্টটি সেটির নাম হলো কোচিন পোর্ট রয়েছে কেরালাতে। তামিলনাড়ুতেও ইম্পর্টেন্ট পোর্ট রয়েছে। তামিলনাড়ুরটির নাম হচ্ছে, একটি তো জানো যে চেন্নাই একটি রয়েছে পোর্ট, এছাড়াও যেটি রয়েছে সেটি হচ্ছে এন্নোরে একটি পোর্ট রয়েছে, এন্নোর। এছাড়াও তামিলনাড়ুর তুতিকোরিনেও একটি পোর্ট রয়েছে। তো তামিলনাড়ুতে মোট 3টে পোর্ট রয়েছে। এখানে একটি প্রশ্ন আছে যে জওহরলাল নেহেরু পোর্ট কোথায় অবস্থিত? তো জওহরলাল নেহেরু পোর্ট আমাদের মুম্বাইয়ে অবস্থিত। আর বিশাখাপত্তনম পোর্ট তো তোমরা জানো, বিশাখাপত্তনম হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে পড়ে। তাহলে বিশাখাপত্তনম পোর্ট হয়ে গেল অন্ধ্রপ্রদেশে। আমাদের এখানে একটি প্রশ্ন পড়ে যে ভারতের একমাত্র নদী বন্দর কোনটি? যেটি আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত, সেটি হয়ে গেল হলদিয়া বন্দর।
তো একমাত্র ভারতের নদী বন্দর সেটি হলো হলদিয়া, যেটি আমাদের পশ্চিমবঙ্গেই পড়ে। পরের প্রশ্ন, ব্রিক্স কত সালে গঠিত হয়? প্রথমে তো এই যে ব্রিক্স, এই কথাটির ফুল ফর্ম কি? ব্রিক্স হলো অ্যাকচুয়ালি যখন গঠিত হয়েছিল তখন এই 5টি দেশ, সেই 5টি দেশের নাম অনুযায়ী এটি গঠিত হয়েছিল। বি কথার অর্থ হলো ব্রাজিল, আর কথার অর্থ হলো রাশিয়া, আই কথার অর্থ হলো ইন্ডিয়া, সি কথার অর্থ হলো চায়না এবং এই এস কথার অর্থ হলো সাউথ আফ্রিকা। এটি প্রথম তৈরি কত সালে হয় না, এটি প্রথম তৈরি হয় 2009 খ্রিস্টাব্দে। 2009 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল। বর্তমানে কিন্তু, তো শুরুর সময় এখানে মেম্বার কান্ট্রি ছিল 5টি, কিন্তু বর্তমানে এখানে মেম্বার কান্ট্রি বা এর সদস্য যে দেশ সেটি কিন্তু বেড়ে 10টি হয়ে গেছে। আবার কোনো কোনো জায়গায় 9টিও দেখতে পাবে, কিন্তু 9 নয় 10টি এখানে এখন বর্তমানে সদস্য সংখ্যা এই ব্রিক্স কান্ট্রির। এবং খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা জানো এই 2024 সালে কিছুদিন পূর্বেই এই ব্রিক্সের সম্মেলন হলো, এবং এটি হলো কোথায় না রাশিয়াতে। এবং এই যে ব্রিক্স সম্মেলন, সেখানে যিনি সভাপতিত্ব করলেন রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরের প্রশ্নে চলে আসি, কততম সংবিধান সংশোধন দ্বারা সিকিম ভারতের একটি পূর্ণ রাজ্যে পরিণত হয়? তোমাদেরকে বলে রাখি যে স্বাধীনতার সময় কিন্তু সিকিম ভারতের রাজ্য ছিল না। 1975 খ্রিস্টাব্দে সিকিম ভারতের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল, এবং এর জন্য সংবিধান সংশোধন করতে হয়েছিল। 36তম সংবিধান সংশোধন দ্বারা সিকিম কিন্তু ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়েছিল। এখানে দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে, 42তম সংবিধান সংশোধন, এটিকে কি বলা হয় জানো? মিনি কনস্টিটিউশন এটিকে বলা হয়, কারণ এখানে অনেকগুলো সংবিধানে পরিবর্তন আনা হয়েছিল। এরপর 61তম সংবিধান সংশোধন। 61তম সংবিধান সংশোধনে আমাদের যে ভোটিং এজ সেটি 21 বছর থেকে কমিয়ে 18 বছরে নিয়ে আসা হয়েছিল এই 61তম সংবিধান সংশোধন দ্বারা। এবং যে 56তম সংবিধান সংশোধন, এই 56তম সংবিধান সংশোধনটি হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। এখানে গোয়া, ভারতের এই যে গোয়া রাজ্যটি, একে রাজ্যের দরজা দেওয়া হয়েছিল। এর আগে পর্যন্ত 1987 আগে পর্যন্ত গোয়া কিন্তু একটি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 56তম সংবিধান সংশোধন দ্বারা 1987 খ্রিস্টাব্দে গোয়াকে একটি রাজ্যের মর্যাদা কিন্তু দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা যেটিকে বলা হয় SCO, এর সদর দপ্তর কোথায়? আমাদের এখানে হেডকোয়ার্টার চেয়েছে। তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে চীনের বেজিংয়ে। তোমরা জানো বেজিং হচ্ছে চীনের ক্যাপিটাল বা রাজধানী। তো সেখানেই কিন্তু এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনও সদর দপ্তর বা হেডকোয়ার্টার। তো এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে 9টি মেম্বার কান্ট্রি আছে বা 9টি দেশ এর সদস্য। তো এই যে 9টি দেশ, এই 9টি দেশের মধ্যে কে কে আছে? 9টি দেশের মধ্যে আছে চীন, আমাদের ভারত, এছাড়া আছে ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, এরপরে আছে তোমার পাকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান এবং তার সাথে তাজিকিস্তান। এই 9টি কান্ট্রি বর্তমানে এই SCOর মেম্বার। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিলেন? এই প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ারে কিন্তু PSCতেও পড়েছিল আমার যতদূর খেয়াল পড়েছে। তো যাই হোক, এর অ্যান্সার হয়ে যাবে, দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, এর অ্যান্সার হয়ে গেল পদ্মা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা এয়ার মার্শাল ছিলেন পদ্মা বন্দ্যোপাধ্যায়। এখানে এই যে কাদম্বিনী গাঙ্গুলি দেওয়া রয়েছে, এই কাদম্বিনী গাঙ্গুলি হলেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট, এবং ইনি ছিলেন প্রথম মহিলা সায়েন্স গ্র্যাজুয়েট। ইনি একজন ডাক্তার ছিলেন। এবং লাস্টের অপশানটি দেখো দেবিকা রানী। এই দেবিকা রানী ছিলেন ভারতের প্রথম অ্যাক্ট্রেস, প্রথম হিরোইন ছিলেন এই দেবিকা রানী। এবং এই দেবিকা রানীই প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। এটিও খেয়াল রাখবে, এটিও মাঝে মধ্যে পড়ে যে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন, সেটি হলো দেবিকা রানী। তোমরা জানো এই 2024 কিছুদিন আগেই দাদা সাহেব ফালকে পুরস্কার মিঠুন চক্রবর্তী কিন্তু পেয়েছেন। পরের প্রশ্নে চলে যাই। ইরানের গুপ্তচর সংস্থার নাম কি?
দেখো এই মুহূর্তে যদি যারা তোমরা বিশ্বের বিভিন্ন খবরাখবর রাখো তারা জানবে যে ইরান কিন্তু খুবই মানে চর্চায় রয়েছে বর্তমানে, কেননা বিভিন্ন জায়গাতে ইসরায়েল এবং যে লেবানন, ইরান, বিভিন্ন জায়গায় কিন্তু এরাই কিন্তু এখন নিউজের মানে হেডলাইনে রয়েছে। তো যাই হোক, তো ইরানের গুপ্তচর সংস্থার নাম এখানে জিজ্ঞেস করেছে। তো ইরানের যে গুপ্তচর সংস্থা বা যে ইন্টেলিজেন্স এজেন্সি, তো তার নাম হয়ে গেল সবক। এখানে দেখো যে অপশানগুলো রয়েছে, এই যে মোসাদ, এই মোসাদ হচ্ছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা। এরপর রয়েছে দেখো আইএসআই, আচ্ছা আইএসআই হয়ে গেল পাকিস্তানের গুপ্তচর সংস্থা। এবং মিলিটারি ইন্টেলিজেন্স, এই মিলিটারি ইন্টেলিজেন্স হলো ইউকে বা ইউনাইটেড কিংডম বা আমরা ইংল্যান্ডের গুপ্তচর সংস্থা। আমাদের ভারতের গুপ্তচর সংস্থার নামটি কি তোমরা কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবে। চলো পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের 2023 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? আচ্ছা এখানে কিন্তু দেখো 2023 সালে জিজ্ঞেস করেছে। তো ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2023 সালে, এটি কিন্তু ইম্পর্টেন্ট এই কারণে কেননা আমাদের যে শান্তিনিকেতন, এই শান্তিনিকেতন কিন্তু এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা কিন্তু পেয়েছে। তোমরা সবাই জানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন। এছাড়াও দেখো অপশানগুলোর মধ্যে এই যে হয়শলা টেম্পল, এটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত, এটিও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2023 পেয়েছে। আচ্ছা এখানে অ্যান্সার হয়ে যাবে 4টি, অর্থাৎ 1 ও 3 উভয়েই। ঠিক আছে, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই ধোলাভিরাও কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। এবং এই ধোলাভিরা কিন্তু এটি কিন্তু আমাদের হরপ্পা সভ্যতার একটি শহর ছিল, এটিও ইম্পর্ট্যান্ট। এই ধোলাভিরা সম্ভবত 2021 খ্রিস্টাব্দে এটি কিন্তু ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটি পেয়েছিল 2021-এ। তোমরা যদিও একবার কিন্তু চেক করে নিও এর অ্যান্সারটি, ধোলাভিরা। পরের প্রশ্নে রয়েছে 2024 সালে কোন দল মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে? দেখো এখানে মহিলা টি-20 বিশ্বকাপ চেয়েছে। তো তোমরা জানো যে 2024 সালে এই মহিলা টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হলো। এটি অফিসিয়ালি হওয়ার কথা ছিল বাংলাদেশে, এটি হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের যে সামগ্রিক যে পরিস্থিতি তোমরা জানো খুবই সেখানে কিন্তু মানে উত্তাল এখন ওখানের দেশ, তো বিভিন্ন ইস্যু নিয়ে, তো সেজন্য কি হয় না বাংলাদেশ থেকে এই যে বিশ্বকাপ এটি সরে চলে যায় ইউনাইটেড আরব এমিরেটসে। তো ইউএইতে যে ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে এবছর যে মহিলা দল হিসাবে জিতেছে কিন্তু নিউজিল্যান্ড 2024-এর মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে। এবং এখানেও কিন্তু রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা এখানে রানার্স আপ হয়েছে, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়? তোমাদেরকে বলি নোবেল যে পুরস্কার সেটি 1901 খ্রিস্টাব্দ থেকে দেওয়া শুরু হয়েছিল এবং আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়। তো এই যে পুরস্কার নোবেল এটি দেওয়া হয় স্টকহোম থেকে। নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? না স্টকহোম থেকে। তোমরা জানো যে সুইডেনের ক্যাপিটাল সেটি হচ্ছে স্টকহোম। তো এই সুইডেনের এই যিনি বাসিন্দা ছিলেন আমাদের আলফ্রেড নোবেল, আচ্ছা তিনি কিন্তু ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত, এটিও খেয়াল রাখবে। তো 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, এছাড়া তোমাদের কী দেওয়া হয় মেডিসিনে, এছাড়া দেওয়া হয় ইকোনমিক্সে, এবং যেটি দেওয়া হয় সেটি হচ্ছে নোবেল পিস প্রাইজ। এই 6টি বিষয়ে দেওয়া হয়। মনে রাখবে প্রথমে যখন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 খ্রিস্টাব্দ থেকে, তখন 5টি বিষয়ের উপর নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হতো। 1969 থেকে ইকোনমিক্সে নোবেল দেওয়া শুরু হয়। সুতরাং বর্তমানে 6টি বিষয়ে নোবেল দেওয়া হয়। তো এখানে তোমাদের চেয়েছে নোবেল শান্তি পুরস্কার কোথায় দেওয়া হয়, তো এর অ্যান্সার হয়ে যাবে নরওয়ের অসলো শহর থেকে। একমাত্র নোবেল শান্তি পুরস্কার নরওয়ের যে ক্যাপিটাল অসলো সেখান থেকে দেওয়া হয় এবং
বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু সুইডেনের যে ক্যাপিটাল স্টকহোম সেখান থেকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়। আচ্ছা, ওয়াশিংটন ডিসি, এটা তোমরা জানো যে ইউএসের ক্যাপিটাল বা ইউএসের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি আমেরিকার। ভিয়েনা কিসের ক্যাপিটাল? ভিয়েনা হলো অস্ট্রিয়ার ক্যাপিটাল, অস্ট্রিয়ার ক্যাপিটাল। পরের প্রশ্ন, পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ কোনটি? তো এর অ্যান্সার হয়ে যাবে ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম ইউরিয়াই কিন্তু তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? চারটে অপশান, মায়োকার্ডিয়াম, এভি নোড, এসএ নোড নাকি কোনোটিই নয়। তো এই প্রাকৃতিক পেসমেকার দেওয়া হয় এসএ নোড, প্রাকৃতিক পেসমেকার বলা হয় এসএ নোডকে। যদি মানব দেহের এই যে এসএ নোড কাজ করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমরা কি করি, যে বাইরে থেকে কৃত্রিম উপায়ে কিন্তু পেসমেকার আমরা বসাই। পরের প্রশ্ন দেখো, মহাকাশযানে সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল? তোমরা জানো এখানে লাইকা নামে একটি কুকুর সবার প্রথম কিন্তু মহাকাশযানে পাঠিয়েছিল, কেননা সেখানে পরীক্ষা করা হয়েছিল যে মানে সে জীবিত অবস্থায় ফিরে আসে কিনা, পরীক্ষা করা হয়েছিল সর্বপ্রথম যখন যায়। এরপরে দেখো, মোহিনীঅট্টম নৃত্য কোন অঞ্চলের? তো মোহিনীঅট্টম নৃত্যটি এটি হয়ে যাবে কেরালা অঞ্চলের। কেরালাতে আরেকটি নৃত্য কিন্তু খুব বিখ্যাত, সেটি হলো কথকলি। এটিও কিন্তু খেয়াল রাখতে হবে, কথকলি নৃত্য এটিও কিন্তু কেরালার খুবই একটি বিখ্যাত নৃত্য। অন্ধ্রপ্রদেশের নৃত্যটির নাম কি? কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের নাম হচ্ছে কুচিপুড়ি। উত্তরপ্রদেশের হচ্ছে বিখ্যাত নৃত্য, সেটি হচ্ছে কত্থক। এগুলো হচ্ছে এক একটি ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, তামিলনাড়ুর কি? তামিলনাড়ু তোমরা জানো ভারতনাট্যম। এগুলো হয়ে গেল যে এইগুলো সমস্তই কিন্তু এক একটি ক্লাসিক্যাল ড্যান্স। ভারতে মোট 8টি ক্লাসিক্যাল ড্যান্স এখনও পর্যন্ত রয়েছে। যাই হোক, পরের প্রশ্ন। আচ্ছা, আজকের মতো 25টি প্রশ্নর এখানেই শেষ হলো। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা কিন্তু প্রশ্নগুলো খুব ভালোভাবে এখানে কিন্তু দেখবে এবং রিভিশন দেবে, নাহলে কিন্তু এত কিছু মনে থাকা কিন্তু মুশকিল। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, এবং আরও এর পরেও আমার ভিডিও আসছে, তো আশা করি তোমরা কিন্তু এখান থেকে বেশ কিছু কমন কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে পর্যন্তই। থ্যাংক ইউ।